আচ্ছা, আমাকে কি বাকিরা সবাই তো শুনতে পারতেছো? হয়ে গেছে। জি ভাই, শুনতে পাচ্ছি। তো আমাদের মেইনলি এই ওয়ার্কশপের আমাদের টার্গেটটা হচ্ছে মেশিন লার্নিং শেখা। এন্ড মানে তোমরা জাস্ট যারা মেশিন লার্নিং হয়তোবা নাম শুনছো, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব হচ্ছে টিভিতে অথবা ইন্টারনেটে দেখছো, তোমরা জাস্ট এখন একটু প্র্যাকটিক্যালি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় এটার জাস্ট একটা গেটওয়ে হিসেবে এই ওয়ার্কশপ। এমন না যে তোমরা এই ওয়ার্কশপ শেষে একদম এক্সপার্ট হয়ে যাবা, বাট এটার জাস্ট একটা গেটওয়ে। তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে কমন দুইটা মেশিন লার্নিং অ্যালগোরিদম শেখানো হবে এই 3 দিনের মধ্যে, এই 3 দিনের ওয়ার্কশপে। এন্ড তোমাদেরকে এটা ইমপ্লিমেন্টেশন দেখানো হবে ম্যাটল্যাব অথবা অক্টেভে। তো যেহেতু আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাটল্যাবের কোর্স অলরেডি অফার করা আছে, তো তোমাদের সবাই মোটামুটি ম্যাটল্যাব অথবা অক্টেভের সাথে পরিচিত। তো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে ম্যাটল্যাব অথবা অক্টেভে করাবো, অনেকে পাইথনে করে, এটা তোমাদের প্রেফারেন্সের উপর ডিপেন্ড করতেছে, বাট আমি ইমপ্লিমেন্ট করবো ম্যাটল্যাবে। এন্ড কিছু হ্যান্ডস অন প্রবলেম আমরা সলভ করব, ট্রাই করব হ্যান্ডস অন প্রবলেম সলভ করার যদি সময় হয়। আর ফাইনালি যেটা মেইনলি টার্গেট, যেটা হচ্ছে মানে যেটার জন্য তোমাদের সবাইকে ডাকা, সেটা হচ্ছে তোমাদের থিসিসে যাতে তোমরা মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করতে পারো। এখন থিসিসে তোমাদের ডেফিনেটলি তোমরা এক্সপেরিমেন্টাল হও আর নিউমেরিক্যাল হও, তোমরা হিউজ পরিমাণ ডাটা পাবা। এন্ড এই ডাটাগুলাকে হচ্ছে ইন্টারপ্রেট করা অথবা এই ডাটাগুলাকে হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য তোমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম যাতে ইউজ করতে পারো, এটাই হচ্ছে এই ওয়ার্কশপের মেইন গোল। তো আজকে ডে ওয়ানের আমাদের মেইন গোলটা হবে হচ্ছে তোমাদেরকে মেশিন লার্নিং এর একদম ইন্ট্রোডাক্টরি কিছু ধারণা দেয়া, কিভাবে প্রবলেম গুলো কিরকম হইতে পারে, এন্ড ওগুলোর সলিউশন কিভাবে করা যেতে পারে ওইসব। আজকে মোটামুটি টেকনিক্যাল খুব বেশি কথা বলা হবে না, বাট নেক্সট নেক্সট 2 দিন হচ্ছে আমরা মোটামুটি তোমাদেরকে আহ, মানে অ্যালগোরিদম গুলাই ভালো মতো বোঝানো হবে নেক্সট কয়েকদিনের মধ্যে। তো আমাদের মেশিন লার্নিং এর মোটিভেশন যদি বলা হয়, তোমরা যদি চিন্তা করো যে 5th সেঞ্চুরি বিসিতে যারা ইঞ্জিনিয়ার ছিল, তখনও ডেফিনেটলি ইঞ্জিনিয়ার ছিল, এন্ড ওই ইঞ্জিনিয়াররা কম্পিউটেশনাল টুল ইউজ করতো ডেফিনেটলি। এন্ড তাদের কম্পিউটেশনাল টুল কি ছিল? এই যে অ্যাবাকাস। অ্যাবাকাস হচ্ছে একটা ক্যালকুলেটর টাইপের একটা জিনিস। এন্ড এই জিনিসটা হচ্ছে 5th সেঞ্চুরি বিসিতে মানুষ ইউজ করতো, ইঞ্জিনিয়াররা বিশেষ করে। এন্ড আস্তে আস্তে যখন মডার্ন সায়েন্স আসলো 16th সেঞ্চুরির পর, তখন ইঞ্জিনিয়ারদের কম্পিউটেশনাল টুল গুলো আর একটু কমপ্লিকেটেড হওয়া শুরু করলো। যেমন এই স্লাইড রুল দেখতে পারতেছো, তো এইটা হচ্ছে একসময় ইঞ্জিনিয়ার হিউজ পরিমাণ ইউজ করতো বিভিন্ন কাজে। এটা 17th সেঞ্চুরির কাহিনী। এন্ড 19th সেঞ্চুরিতে ইঞ্জিনিয়াররা হঠাৎ করে হাতে পাইলো হচ্ছে কম্পিউটার। এন্ড কম্পিউটার হচ্ছে এমন একটা পাওয়ারফুল টুল, এটা দিয়ে হচ্ছে আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারতেছি। এন্ড তোমরা হয়তোবা জানো কম্পিউটার দিয়ে যারা নিউমেরিক্যাল কাজ করতেছে তারা অবশ্যই এই টপিক গুলোর নাম শুনছো: ফিনিট এলিমেন্ট মেথড, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, মলিকুলার ডাইনামিক্স, এমডি। এন্ড এগুলো হচ্ছে কম্পিউটেশনাল টুল। আমরা কম্পিউটার মানে সিমুলেশন করি কম্পিউটারের মাধ্যমে, এন্ড আমরা হচ্ছে বিভিন্ন কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারতেছি কম্পিউটারের কারণে। বাট এখন আমরা হচ্ছে 21st সেঞ্চুরিতে, এন্ড 21st সেঞ্চুরিতে আমাদের হাতে আছে হচ্ছে মেশিন লার্নিং, এআই। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, আমরা যদি এআইটাকে না শিখি, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো ফিল্ডের হোক, আমরা যদি মেশিন লার্নিং না শিখি, আমরা হচ্ছে 19th সেঞ্চুরিতে কম্পিউটার ইউজ করে না এরকম ইঞ্জিনিয়ারদের মতো হয়ে যাব মোটামুটি। তো এই জিনিসটাই আমাদের একটু বুঝতে হবে যে মানে আমরা যদি মেশিন লার্নিং এখন ইউজ না করি, আমরা যদি এখন অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা যদি না জানি, আমরা জাস্ট পিছায় পড়বো সহজ ভাষা। আমরা যাতে পিছায় না পড়ি, তোমরা যাতে পিছায় না পড়ো, এই জন্যই হচ্ছে এই ওয়ার্কশপটা করা। তো মেশিন লার্নিং এর মধ্যে নিউরাল নেটওয়ার্ক আছে, ডিপ লার্নিং আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এন্ড এগুলা হচ্ছে মানে আমরা মানে এই জিনিসগুলোর সাথে যাতে অ্যাটলিস্ট তোমাদের পরিচয় থাকে অথবা হালকা ইমপ্লিমেন্টেশন করতে পারো, এটাই হচ্ছে টার্গেট। তো এখন মেশিন লার্নিং কি, অনেক হার্ড ডেফিনেশন আছে, মানে তোমরা যদি ইন্টারনেট ঘাটো অনেক কঠিন ডেফিনেশন খুঁজে পাবো হয়তোবা। বাট আমার কাছে হয়তোবা এই ডেফিনেশনটা খুবই ইন্টারেস্টিং মনে হয়। সেটা হচ্ছে মেশিন লার্নিং ইজ a field of study that gives computers the ability to learn without being explicitly programmed.
একটু অ্যানোটেট যদি করি, হ্যাঁ, এই এই লাইনটা, এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যারা মেশিন লার্নিং শিখতেছি, মেশিন লার্নিং এর আইডিয়াটা হচ্ছে যে কম্পিউটার একটা টাস্ক করবে, বাট এই টাস্ক করার জন্য কম্পিউটারকে আমি সরাসরি প্রোগ্রাম করে দিব না। তোমরা অবশ্যই মোটামুটি সারফেস লেভেলের প্রোগ্রামিং করছো, এন্ড এই সারফেস লেভেলের প্রোগ্রামিং এ তোমরা হয়তো বা লুপ ইউজ করতে হয়, ইফ এলস ইউজ করতে হয়, এন্ড ওটা করে তোমরা হচ্ছে একটা কম্পিউটারকে একটা নির্দেশ দাও যে তুমি এটা করো। বাট মেশিন লার্নিং এর কনসেপ্টই হচ্ছে এটা যে আমার অ্যালগোরিদম থাকবে একটাই, এন্ড ওই অ্যালগোরিদম দিয়ে সব প্রবলেম সলভ করা যাবে। তো অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর পরেটা কি, এটা যদি একটু বলি, তিনটা ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, আর একটা হচ্ছে পারফরমেন্স। তো টাস্ক কি? টাস্ক হচ্ছে কম্পিউটার কে তুমি একটা টাস্ক করতে বলবা। যেমন কম্পিউটারকে তুমি হয়তো বা বলতে পারো যে ফিবোনাচি সিরিজটা হচ্ছে তুমি আমাকে লিখে দেখাও, অথবা পাই এর হচ্ছে দশমিকের পর 1 মিলিয়ন ডিজিট আমাকে বলে দাও। তো এটা হচ্ছে একটা নর্মাল একটা টাস্ক। এন্ড এই টাস্কটা করার জন্য কি করবে, কম্পিউটার যখন এই টাস্কটা প্রথমবার পারফর্ম করবে তখনও হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স গেইন করবে। সো দ্য কম্পিউটার উইল লার্ন ফ্রম দ্য এক্সপেরিয়েন্স অফ পারফর্মিং দ্য টাস্ক। তো কম্পিউটার যখন এই এক্সপেরিয়েন্সটা গেইন করবে, করার পর সে দেখবে তার পারফরমেন্স কিরকম, এন্ড তার পারফরমেন্স যদি একটু খারাপ হয় সেটাকে ইমপ্রুভ করার ট্রাই করবে, এন্ড ওই এক্সপেরিয়েন্সটাকে ইউজ করে হচ্ছে ইমপ্রুভ করবে। অ্যাকচুয়ালি যেটা হয় জিনিসটা হচ্ছে টাস্ক, ওইখান থেকে এক্সপেরিয়েন্স পায়, এন্ড এক্সপেরিয়েন্স পেয়ে হচ্ছে পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে। এন্ড এই সেম জিনিসটা আবার হয়, একটা লুপের মতো জিনিসটা চলতে থাকে। সো একটু ইমপ্রুভমেন্ট হওয়ার পর আবার কম্পিউটার এই টাস্কটা করে, এন্ড আবার কিছু এক্সপেরিয়েন্স গেইন করে, এন্ড আবার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে। এন্ড এই লুপটা হচ্ছে চলতেই থাকে। এন্ড যদি তুমি থাউজেন্ডস অফ আইটারেশন যদি এরকম লুপ চলতে থাকে, কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার লেভেল অ্যাকুরেসি পেয়ে যাবে। যে কোনো প্রবলেম তোমাদের হয়তো বা অনেকগুলো ডাটা সেট আছে, ওই ডাটাকে হচ্ছে তোমার হয়তো বা ফিট করতে হইতে পারে। কারণ ওই ফিটিং এর জিনিসটা প্রথম হয়তো কম্পিউটার একটা ভুল ফিট করবে, আর আস্তে আস্তে হচ্ছে ও অ্যাকুরেট ফিটিং এর দিকে চলে যাবে, বারবার লার্ন করবে। তো এই জিনিসটি হচ্ছে মেশিন লার্নিং এর মেইন আইডিয়াটা। তো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, ওটা তোমাদের জন্য আই গেস বেটার হবে। এটা হচ্ছে আহ তোমরা হয়তোবা যারা মেইল ইউজ করো, তোমরা দেখবা যে তোমাদের কিছু কিছু মেইল স্প্যামে চলে যায়, কিছু কিছু মেইল হচ্ছে নর্মাল তোমাদের মেইন ইনবক্সে থেকে যায়। এই যে একটা মেইলকে দেখে স্প্যাম, মানে স্প্যাম বলা আর ওটাকে নো স্প্যাম বলা, এই জিনিসটা একটা আমাদের জিমেইল কেমনে করে অথবা ইয়াহু মেইল কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করে। তো এখনো সেম জিনিস, টাস্ক, এক্সপেরিয়েন্স, পারফরমেন্স, এই তিনটার ওয়ার্ড মনে রাখতে হবে সবসময়, এটা তোমাদের পরের দিকেও কাজে লাগবে। টাস্ক, এক্সপেরিয়েন্স, পারফরমেন্স। সো ফার্স্ট টাস্কটা কি? টাস্কটা হচ্ছে ক্লাসিফাইং ইমেইলস অ্যাজ স্প্যাম অর নট স্প্যাম। সো এই টাস্কটা হচ্ছে জিমেইল করবে। করার পর সে দেখবে তুমি অ্যাকচুয়ালি ওটাকে কি, মানে তুমি মেইল গুলাকে কিভাবে আহ, আলাদা করো। মানে তুমি কি ওরা যেই যেই জিনিসটাকে স্প্যাম বলছে তুমি কি সেম জিনিসটাকে স্প্যাম বলতেছো? ওরা যেই জিনিসটাকে নট স্প্যাম বলছে তুমি কি সেম জিনিসটাকে নট স্প্যাম বলতেছো কিনা? And ওইখান থেকে ওরা কিছু এক্সপেরিয়েন্স গেইন করবে অ্যালগোরিদম। এন্ড ফাইনালি দ্য নাম্বার অফ ইমেলস কারেক্টলি ক্লাসিফাইড অ্যাজ স্প্যাম এটা বের করবে, যেটার পারফরমেন্স। এন্ড বের করার পর সে দেখবে তার পারফরমেন্স কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি খারাপ হয় সে কি করবে, আবার টাস্কটা কমপ্লিট করবে, করে আবার কম্পেয়ার করবে, আবার পারফরমেন্স দেখবে, আবার টাস্কটা কমপ্লিট করবে। এন্ড একটা টাইমে যে দেখবা তোমার সম্পর্কে জিমেল কিছু না জেনেও তোমার একটা মেইলকে স্প্যাম ইজিলি বলে দিতে পারবে, and তুমি দেখবা কারেক্টলি জিনিসটা অ্যাকচুয়ালি স্প্যাম। সো এইটা হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগোরিদমের মেইন কনসেপ্ট, এটা মেইন বেসিক। এন্ড এই জিনিসটা তোমাদের একটু বুঝে রাখতে হবে যে ফার্স্ট টাস্ক করবে, দেন কিছু এক্সপেরিয়েন্স গেইন করবে, পারফরমেন্সটা বের করবে যে পারফরমেন্সটা কি ভালো না খারাপ, যদি খারাপ হয় আবার টাস্ক করবে। এন্ড পারফরমেন্সটা খারাপ না ভালো এটা ডিপেন্ড করবে, এটা এটা কে বলে দিবে? এটা বলে দিবে হচ্ছে তুমি, যে আমি এত লেভেল অ্যাকুরেসি চাই, আমি 5% লেভেল অ্যাকুরেসি চাই, আমি অথবা কেউ একজন বললো যে না আমি 0.1% লেভেল অ্যাকুরেসি চাই। তো এই জিনিসটা হচ্ছে বলে দিবে, তোমরা বলে দিবা। তো এইটা হচ্ছে মেশিন লার্নিং এর মোটামুটি মেইন আইডিয়াটা। তোমাদের কি এখন পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি নেক্সট স্লাইডে চলে যাই।
এখন মেশিন লার্নিং হচ্ছে অনেক টাইপের আছে, এন্ড জিনিসটা হিউজ একটা ফিল্ড, ঠিক আছে? তো এই হিউজ ফিল্ডে তোমরা সবকিছু শিখতে পারবা না ডেফিনেটলি, সবকিছু শেখার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যতটুকু শেখা দরকার আমরা ততটুকু শিখবো। তো মেশিন লার্নিং মেইনলি তিন প্রকার, একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং, আর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিং হচ্ছে সবচেয়ে কমন, মানে আমরা ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি কমনলি ইউজ করি সুপারভাইজ লার্নিং। তো আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে আছে হচ্ছে ক্লাস্টারিং, ডিমেনশনাল রিডাকশন। তো এই জিনিসগুলো হয়তোবা তোমরা একটু যদি ইন্টারেস্টেড থাকো তোমরা হয়তোবা ইন্টারনেটে সার্চ দিয়ে জিনিসটা পেয়ে যাবা এগুলা কি। আর সুপারভাইজ লার্নিং হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। রিগ্রেশন ওয়ার্ডটার সাথে তোমাদের পরিচয় থাকার কথা, তোমরা হয়তোবা নিউমেরিক্যাল যে কোর্সটা ছিল আমাদের ওইখানে রিগ্রেশন ওয়ার্ডটা হয়তোবা শুনছো, লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন। তো আর ক্লাসিফিকেশন হচ্ছে আরেক টাইপের সুপারভাইজ লার্নিং। এগুলা কি, এগুলার ডেফিনেশন কি, এন্ড এগুলার মানে কি, এগুলা নিয়ে আমরা কথা বলবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাট আমাদের এই ওয়ার্কশপের মেইন টার্গেট হবে তোমাদেরকে রিগ্রেশন খুব ভালো মতো শেখানো, যাতে তোমরা হচ্ছে রিগ্রেশন প্রবলেম ইজিলি সলভ করতে পারো। তো শর্টলি বলি, মেশিন লার্নিং তিন প্রকার: সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট হচ্ছে খুব একটা ইউজ হয় না ইঞ্জিনিয়ারিং এ। যারা হচ্ছে সিএস মেজার করে, যারা যারা হচ্ছে একটু কম্পিউটার সায়েন্সের দিকে, তারা হয়তো বা রিইনফোর্সমেন্ট লার্নিং অনেক বেশি ইউজ করে। তো আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং কে দুই ভাগে ভাগ করে, ক্লাস্টারিং, ডাইমেনশন রিডাকশন। সুপারভাইজ লার্নিং হচ্ছে রিগ্রেশন, ক্লাসিফিকেশন। এই টার্মগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখো যদি কখনো ইন্টারেস্টেড হও, যাতে ইন্টারনেটে সার্চ করতে পারো। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে রিগ্রেশন, আমরা রিগ্রেশন নিয়ে একটু কথা বলি, এন্ড সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিং নিয়ে কথা হবে। তো সুপারভাইজড আনসুপারভাইজ লার্নিং, এটা নিয়ে হচ্ছে একটু দেখি সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং কি এটা একটু আমাদের ভালো মতো বুঝতে হবে, এন্ড এই স্লাইডটায় হচ্ছে আমরা অনেকক্ষণ থাকবো এই কারণে। তো সুপারভাইজ লার্নিং হচ্ছে মোস্ট কমন টাইপ অফ মেশিন লার্নিং। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার মেজর, তারপরে হচ্ছে যারা কমার্সের কাজ করে, যারাই মেশিন লার্নিং ইউজ করে তারাই সুপারভাইজ লার্নিং অ্যাকচুয়ালি ইউজ করে। সুপারভাইজ লার্নিং এর আইডিয়াটা হচ্ছে তোমাকে রাইট অ্যান্সারটা দেয়া থাকবে, এন্ড এটার মানে কি এটা আমরা এখন মানে বলবো। তো আমার প্রথম কনফারেন্স পেপারটা ছিল হচ্ছে একটা ক্যাভিটির মধ্যে, এরকম একটা ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে হচ্ছে ফ্লুইড আছে, যে কোনো এয়ার হইতে পারে, ওয়াটার হইতে পারে, লিকুইড গ্যালিয়াম, এই ধরনের কিছু ফ্লুইড আছে। এন্ড মাঝখানে আছে হচ্ছে একটা হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে একটা সিলিন্ডার, একটা সার্কুলার সিলিন্ডার। তো যেটা আমরা ট্রাই করছিলাম সেটা হচ্ছে এই সিলিন্ডারটা থাকবে হচ্ছে হট টেম্পারেচারে, আর হচ্ছে আমার এই ওয়াল গুলা থাকবে হচ্ছে কোল্ড টেম্পারেচারে। তো ডেফিনেটলি এখানে হট টেম্পারেচার, এখানে কোল্ড টেম্পারেচার, হিট ট্রান্সফার হবে, আর হিট ট্রান্সফারটা ন্যাচারাল হওয়ার কথা, কারণ অন্য কোনো ফোর্স নাই। বাট আমরা যেটা করছিলাম, উপরে হচ্ছে একটা লিড অ্যাড করছিলাম, সেই উপরের ওয়ালটা হচ্ছে একটা মুভিং ওয়াল। তো নর্মালি চিন্তা করো, এই উপরের ওয়ালটা যদি মুভ করে, এন্ড ওয়ালটা যদি মুভ করতে থাকে, তাহলে যেটা হবে একটা ফোর্স কনভেকশন হবে, এন্ড এই ফোর্স কনভেকশন হওয়ার কারণে হচ্ছে একটা হিট ট্রান্সফার ইনিশিয়েট হবে, হিট ট্রান্সফার এনহ্যান্স হবে। তো আমরা যেটা করছিলাম যে সেটা হচ্ছে এই লিডের স্পিডটাকে হচ্ছে আমরা নন ডাইমেনশনালি রেনল্ডস নাম্বার দিয়ে প্রকাশ করছিলাম। তোমরা তো সবাই মোটামুটি হিটার কোর্স করছো। তো রেনল্ডস নাম্বার হচ্ছে জাস্ট এটা হচ্ছে ফ্লো ভেলোসিটির সাথে সম্পর্কিত। যদি মনে না থাকে জাস্ট এটা জেনে রাখো যে ফ্লো ভেলোসিটির সাথে সম্পর্কিত। তো আমাদের এই যে লিডের স্পিডটা যত বাড়াবো রেনল্ডস নাম্বার তত বাড়বে, এন্ড লিডের স্পিডটা যত কমাবো রেনল্ডস নাম্বার তত কমবে। এন্ড রেনল্ডস নাম্বার যত বাড়বে হিট ট্রান্সফার হয়তো বা বাড়বে, কারণ অনেক বেশি হিট ট্রান্সফার হবে। সেই জিনিসটা হচ্ছে এই নাসেল নাম্বার দিয়ে আমরা প্রকাশ করছিলাম। নাসেল নাম্বার এটা হচ্ছে মেইনলি হিট ট্রান্সফার বেশি না কম এই জিনিসটাকে প্রকাশ করতেছে। এত কিছু বলার কারণ হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের পেপারে হচ্ছে এরকম একটা গ্রাফ পাইছিলাম, তোমরা যে একটা প্লট দেখতেছো এই প্লটটা, সেইখানে ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে নাসেল নাম্বার, আর এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে রেনল্ডস নাম্বার। তো আমরা প্লট করার পর দেখছিলাম ডাটাগুলো এরকম, যে 50 তে হচ্ছে নাসেল নাম্বার হয়তো বা 6 এর দিকে, তারপরে হচ্ছে 75 এর দিকে হচ্ছে নাসেল নাম্বার একটু বেশি। তো এরকম আমরা 6টা, মানে আমরা 6টা সিমুলেশন করছিলাম, এন্ড 6টা ডাটা পয়েন্ট পাইছিলাম।
এন্ড এই ডাটা পয়েন্টটা হচ্ছে আমরা প্লট করছিলাম। এন্ড তখন আমি মেশিন লার্নিং পারতাম না। তো আমরা যেটা করছিলাম, আমরা হচ্ছে এরকম জাস্ট ডাটা নিয়ে হচ্ছে এইভাবে অ্যাড করে গেছিলাম, জাস্ট এরকম লাইন অ্যাড করে করে এরকম একটা গ্রাফ বানায় রাখছিলাম। এন্ড এটাকে তারপর আমরা এক্সপ্লেইন করার ট্রাই করছিলাম। কিন্তু আমাদের কাছে যদি একটা অ্যালগোরিদম থাকতো যেটা হচ্ছে এই ডাটাটাকে ফিট করবে, তোমরা ডাটা ফিটিং ডেফিনেটলি নাম শুনছো। সো ডাটাটাকে ফিট করবে কিভাবে? ফার্স্ট ইনস্টিংক্ট হইতে পারে আমি যদি এটা লিনিয়ারলি এটাকে ফিট করার ট্রাই করি। সেইভাবে চিন্তা করো, যদি আমি ডাটাটাকে এইভাবে লিনিয়ারলি ফিট করি, এন্ড কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে রেনল্ডস নাম্বারের ভ্যালু যখন 150, তখন নাসেল নাম্বার কত হবে? এখন খেয়াল করো, আমি রেনল্ডস নাম্বার 150-তে কোনো সিমুলেশন কিন্তু দেই নাই, বাট আমি যদি ফিট করি তাহলে আমার একটা সহজ মানে যেটা বেটার হবে সেটা হচ্ছে আমি ইজিলি প্রেডিক্ট করতে পারবো। তো আমার প্রেডিকশনটা দেখতে এরকম হবে, 150-তে হচ্ছে নাসেল নাম্বার হয়তো বা 11 হবে। ফাইন। কিন্তু তোমরা হয়তো বা দেখেই বুঝতেছো যে ফিটিংটা অ্যাকচুয়ালি পারফেক্ট না, এইরকম ফিটিং হওয়া উচিত না। তো আমরা আরেকটা যেটা করতে পারি, আমরা কোয়াড্রেটিক ফিটিং করতে পারি, সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। তো সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল করলে হয়তো বা ফিটিংটা দেখতে এরকম হবে, এরকম কিছু একটা। এন্ড এরপর যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে 150 রেনল্ডস নাম্বারের নাসেল নাম্বারের ভ্যালু কত, আমি যেটা করতে পারবো, আমি জাস্ট এইখানে এই ফিটটাকে দেখে হয়তো বা 13-র কাছাকাছি কোন একটা ভ্যালু পাবো। তো এখন তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে এই দুইটা ফিটিং এর মধ্যে কোনটা বেটার, ডেফিনেটলি কোয়াড্রেটিকটা, রেড ওয়ানটা। এন্ড এইটা কোয়াড্রেটিক, মানে মেশিন লার্নিং এ তোমাদের এই ডিসিশন বারবার নিতে হবে যে আমি ফিটিংটা কিভাবে করব, আমি কোয়াড্রেটিক করব, আমি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, সেকেন্ড অর্ডার, নাকি 100 অর্ডার পলিনোমিয়াল করব। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং। এখন দেখো সুপারভাইজড লার্নিং এ আমরা এখানে কি কি পাচ্ছি। সুপারভাইজড লার্নিং এ তোমাকে রাইট অ্যান্সারটা দিয়ে দেয়া থাকবে, এগুলা হচ্ছে রাইট অ্যান্সার। আমার যে ডাটা আছে, ডাটার মধ্যে আমাকে রাইট অ্যান্সার দেয়া থাকবে, আমাকে বলবে যে যখন রেনল্ডস নাম্বার 50, নাসেল নাম্বার হচ্ছে 6, যখন রেনল্ডস নাম্বার 75, নাসেল নাম্বার হচ্ছে 10 এর কাছাকাছি। সো রাইট অ্যান্সারটা যখন আমাকে দিয়ে দিবে, এন্ড তারপর যখন আমাকে বলবে এটাকে ফিট করো অথবা এটাকে মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে পাঠাও, তখন হচ্ছে এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর আইডিয়াটা কি? আমি রাইট অ্যান্সারটা জানি। তোমার মনে হতে পারে যে, তোমাদের সবার মনে হতে পারে যে এটা তো অনেক জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা, এটা জেনে আমার লাভ কি, আমার ম্যাথ করতে হবে। বাট এটা জাস্ট একটু মনে রাখো যে তুমি যদি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে না পারো, তাইলে তুমি প্রবলেমটা সলভ করতে পারবা না। তো অনেক সময় হচ্ছে তুমি কিছু ডাটা পাইলা, তুমি সুপারভাইজ লার্নিং না করে তুমি ওটাকে আনসুপারভাইজ লার্নিং করলা, কোনো লাভ হবে না। তো এইটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ লার্নিং এর মধ্যে আমরা দেখছিলাম দুই ধরনের আছে, রিগ্রেশন আর ক্লাসিফিকেশন। তো রিগ্রেশনটা দেখো, রিগ্রেশনটা কি? প্রেডিক্ট কন্টিনিউয়াস ভ্যালুড আউটপুট। তো আমার যে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, মেশিন লার্নিং অ্যালগোরিদমের আউটপুটটা হবে হচ্ছে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে তুমি খেয়াল করো, নাসেল নাম্বার হচ্ছে 15, 5, 15। আমি আউটপুটটা যদি আমি হয়তো বা এইদিকে ধরি, তাইলে হয়তো আমার নাসেল নাম্বার হয়তো বা 7.1 হইতে পারে, 7.2 হইতে পারে। সো নাসেল নাম্বারের ভ্যালুটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। সো আমার আউটপুটের ভ্যালু যেটা হচ্ছে নাসেল নাম্বার, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। আর যখন এটা কন্টিনিউয়াস হবে, তখন আমি ওটাকে বলবো সুপারভাইজ লার্নিং, মানে রিগ্রেশন। তো সুপারভাইজ লার্নিং এর মধ্যে রিগ্রেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এন্ড আমাদের মেইনলি তোমাদের থিসিসে মোস্ট প্রবাবলি রিগ্রেশনই তোমরা করবা, এটা নিয়ে আমরা অনেক বেশি ফোকাস থাকবো। তোমাদের কি যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট স্লাইডে যাবো। তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন যদি কোশ্চেন থাকলে বলো, মানে ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। আচ্ছা, যদি নাই মনে হয়। হ্যাঁ বলো, বলো। কোশ্চেন নাই মনে হয় স্যার, আপনি আগান স্যার। আচ্ছা, তো সুপারভাইজ লার্নিং, তো এইটার পর হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং এর মধ্যে আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন প্রবলেমে কি ছিল, যে আমার আউটপুটটা হবে একটা কন্টিনিউয়াস নাম্বার। আউটপুট 1 থেকে 1000-এর মধ্যে যে কোনো নাম্বার হইতে পারে, সেটা ইন্টিজার হোক, নন ইন্টিজার হোক, যে কোনো ধরনের নাম্বার হইতে পারে।
বাট আমার সুপারভাইজ লার্নিং এ হচ্ছে একটু মানে ক্লাসিফাইড প্রবলেম গুলাতে একটু ডিফারেন্ট হয়। এইখানে হচ্ছে আমার আউটপুটটা হবে ডিসক্রিট ভ্যালু। আমার আউটপুট হতে পারে 0 অথবা 1, আমার আউটপুট হতে পারে ইয়েস অথবা নো, আমার আউটপুট হতে পারে রেড অথবা ব্লু। সো যে কোনো ধরনের ডিসক্রিট আউটপুট হইতে পারে। তো ডিসক্রিট প্রবলেমের একটা সহজ উদাহরণ হচ্ছে ফ্র্যাকচার প্রেডিকশন। তো তোমরা যারা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে থিসিস করবা অথবা যারা মেকানিক্স এর দিকে যাবা, তোমরা হয়তোবা জানো যে ফেইলার, তোমরা না মানে সবাই অ্যাকচুয়ালি জানে, তোমরা যেহেতু কোর্সগুলো করছো, যে ফ্র্যাকচার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাকটাইল, একটা হচ্ছে ব্রিটেল। সো ডাকটাইল আর ব্রিটেলের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে যে কোনো একটা মেটাল অথবা আয়রন অথবা স্টিল এরকম একটা ম্যাটেরিয়ালের একটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে তুমি যদি টেম্পারেচার বাড়াও, একটা টাইমে যে দেখবা যে ফেইলার মোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লো টেম্পারেচারে ইউজুয়ালি ব্রিটেল ফেইলার হয়, হাই টেম্পারেচারে ডাকটাইল ফেইলার হয়। সো কেউ যদি এক্সপেরিমেন্টালি এই ডাটাটা যদি পায়, এটা একটা এক্সপেরিমেন্টাল ডাটা, এটা পার্টিকুলার মেটালের, তো দেখো যে যখন টেম্পারেচার হচ্ছে 100 কেলভিন তখন ফেইলারটা হচ্ছে কি ব্রিটেল ফেইলার। ব্রিটেল ফেইলার হচ্ছে মানে জাস্ট সরাসরি এইভাবে ফ্র্যাকচার হয়ে যাবে, এরকম ফেইলার হবে ব্রিটেল ফেইলার। সেটা যদি একটা মেটাল হইতো, মেটালের হচ্ছে জাস্ট মাঝখান দিয়ে ক্র্যাক করে ক্র্যাকটা সরাসরি প্রপাগেট হয়ে ভেঙে যেত, সেটা হচ্ছে ব্রিটেল ফেইলার। সো লো টেম্পারেচার ব্রিটেল ফেইলার হচ্ছে 200 কেলভিনও ব্রিটেল ফেইলার হচ্ছে, 300 তেও ব্রিটেল ফেইলার হচ্ছে, যেটা রুম টেম্পারেচার। এন্ড এক্সপেরিমেন্টালি দেখা গেল হয়তোবা 400 কেলভিনে ফেইলার মোডটা চেঞ্জ হয়ে ডাকটাইল হয়ে গেল। সো ডাকটাইল ফেইলার মোডটা কি? ডাকটাইল ফেইলার মোডটা হচ্ছে এরকম সরাসরি ক্র্যাক প্রপাগেট না করে ছোট ছোট ডিসলোকেশন প্রপাগেট করে একটা টাইমে যে জিনিসটা ছিঁড়ে যাবে সহজ ভাষায়। তো ফ্র্যাকচার প্রেডিকশনে এরকম এক্সপেরিমেন্টাল অনেক কাজ থাকে। ইভেন যারা নিউমেরিক্যাল কাজ করো তোমরা হয়তো এরকম এমডি তে এরকম রেজাল্ট পাইতে পারো। তো এই রেজাল্ট গুলোকে যদি আমরা এইভাবে ট্যাবুলেট করি, মানে এইভাবে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, তো দেখো এরকম একটা জিনিস মানে পাইলাম। এখন কেউ যদি তোমাকে আস্ক করে যে 350 কেলভিনে ফেইলার মোড ব্রিটেল হওয়ার প্রবাবিলিটি কত, এটা যদি তোমাকে আস্ক করে, তুমি কিন্তু সরাসরি অ্যাকচুয়ালি বলতে পারো না, মানে জাস্ট চোখের দেখায় হয়তো তুমি চোখের দেখায় বললা যে হ্যাঁ এটা 50-50 হবে, কিন্তু নট নেসেসারিলি এটা 50-50 যে হবে তা না। তো ডাকটাইল ফেইলার হওয়ার প্রবাবিলিটি 50%, ব্রিটেল হওয়ার প্রবাবিলিটি 50%, এটা না অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা প্রেডিক্ট করব কিভাবে? এটা প্রেডিক্ট করবে হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগরিদম দিয়ে, সুপারভাইজ লার্নিং। এন্ড এটাও সুপারভাইজ লার্নিং কেন? কারণ তোমাকে বলে দিচ্ছে যে এটা ডাকটাইল, সরি মানে এটা ডাকটাইল, এটা ব্রিটেল, এটা ডাকটাইল, এটা ব্রিটেল। সো তোমাকে অ্যানসার, রাইট অ্যানসারটা বলে দিচ্ছে, তারপর তোমাকে বলতেছে প্রেডিক্ট করো। সেটা ক্লাসিফিকেশন প্রবলেম। ক্লাসিফিকেশন প্রবলেমে দেখো হয় ব্রিটেল নাইলে ডাকটাইল, মাঝামাঝি কিছু নাই। তো এটা হচ্ছে, এন্ড আমরা উপরের যে কার্ভটা দেখতেছো, আমি একটু জাস্ট ক্লিয়ার করি বোর্ডটা। তোমরা উপরের যে এই গ্রাফটাকে দেখতেছো, এই গ্রাফটাকে আমরা আরো একটু ইজিলি রিপ্রেজেন্ট করতে পারি নিচের কার্ভটার মাধ্যমে। খেয়াল করো, ইনস্টেড ডাকটাইল মোডটাকে উপরের পয়েন্টে লেখা, আমি একটা অ্যাক্সিসে জিনিসটা প্রকাশ করতে পারি। এই একটা অ্যাক্সিস হচ্ছে টেম্পারেচার অ্যাক্সিস, এন্ড এই টেম্পারেচার অ্যাক্সিসে 100 তে হচ্ছে ডাকটাইল, 200 তে হচ্ছে ডাকটাইল, 300 তে হচ্ছে ডাকটাইল, 400 তে হচ্ছে ব্রিটেল, 500 ব্রিটেল, 600 ব্রিটেল। তো এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম। এন্ড এই ক্লাসিফিকেশন প্রবলেম একটা জিনিস খেয়াল করো, টেম্পারেচারের জাস্ট একটা অ্যাক্সিস আছে। তো এইখানে হচ্ছে টেম্পারেচারকে ফিচার বলা হয়। তোমরা মেশিন লার্নিং এর একটা নতুন টার্মিনোলজি মাত্র শিখলা, ফিচার। এটা যদি তোমার খাতা থাকে খাতায় লিখে রাখতে পারো, ফিচার। সো ফিচারটা কি? ফিচারটা হচ্ছে প্যারামিটার, তোমরা কোন প্যারামিটার ইউজ করতেছো। আগের প্রবলেমটাতে ফিচার ছিল হচ্ছে রেনল্ডস নাম্বার, কারণ রেনল্ডস নাম্বারটার উপর নাসেল নাম্বার আমার আউটপুট ডিপেন্ড করতো। আমার আউটপুট যে যতগুলা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, ওই প্যারামিটার গুলাকে আমরা মেশিন লার্নিং এ ফিচার বলি। সো এই প্রবলেমটা, ফ্র্যাকচার প্রেডিকশনের প্রবলেমে ফিচার হচ্ছে একটা। তো একটু নেক্সট স্লাইডে গেলে আই গেস আর একটু বেটার বোঝা যাবে। তো ফিচার অনেকগুলো হইতে পারে। ফিচার হইতে পারে টেম্পারেচার, এন্ড আমি এখনকার যে প্রবলেমটা দেখতেছি এই প্রবলেমের ফিচার হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রেইন রেট, একটা হচ্ছে টেম্পারেচার। এন্ড খেয়াল করো টেম্পারেচার এন্ড স্ট্রেইন রেটের মধ্যে
এগুলো হচ্ছে ডাকটাইল ফেইলার, এই রিজন গুলোতে ডাকটাইল ফেইলার হচ্ছে, এই রিজন গুলোতে ব্রিটেল ফেইলার হচ্ছে। তো এখন আমাকে কোশ্চেন করতে পারে যে তুমি প্রেডিক্ট করো যে টেম্পারেচারের ভ্যালু যখন হয়তো বা এইখানে এন্ড স্ট্রেইন রেটের ভ্যালু যখন এইদিকে, তখন ফেইলার মোডটা কি হবে। এখন আমাদের কমন সেন্স দেখেই আমরা বুঝতে পারতেছি ফেইলার মোডটা হবে হচ্ছে ব্রিটেল। আবার কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে টেম্পারেচার হচ্ছে অনেক লো, স্ট্রেইন রেট হচ্ছে অনেক হাই, তাইলে ফেইলারটা কিরকম হবে, তুমি ইজিলি বলতে পারবা যে ফেইলারটা হবে ডাকটাইল। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মাঝামাঝি রিজনে ফেইলার মোডটা কিরকম হবে, এখন কিন্তু প্রেডিক্ট করা টাফ, তুমি সরাসরি দেখে বলতে পারো না। এন্ড এটার জন্য আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম লাগবে। এন্ড এই অ্যালগোরিদম কি ধরনের অ্যালগোরিদম হবে, এই প্রবলেমটার জন্য ক্লাসিফিকেশন প্রবলেম হবে, জিনিসটা হবে হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম, এন্ড প্রবলেমটা হবে হচ্ছে রিগ্রেশন প্রবলেম। লিনিয়ার রিগ্রেশন মানে লিনিয়ার না তো, রিগ্রেশন প্রবলেম। তো এই দুইটা প্রবলেমের সাবসেট হচ্ছে এটা। তো এখন এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করি, মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা যেটা করি সেটা হচ্ছে একটা লাইন টানা হয়। এন্ড এই লাইনটা এমন ভাবে টানা হয় যাতে এই রিজন আর এই রিজনের ইজিলি সেপারেট করা যায়। আমি আরো একটু ভালো মতো দেখাই। তো আমার এইখানে হচ্ছে একটা রিজন আছে, যেই রিজনটা হচ্ছে এটা, এন্ড এই সাইডে হচ্ছে আর একটা রিজন আছে, এন্ড এই রিজনটাকে সেপারেট করতেছে হচ্ছে এই লাইনটা। এই লাইনটাকে প্রেডিক্ট করাই হচ্ছে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমের কাজ হবে। এন্ড এই লাইনের উপর কি হবে ওটা অবশ্যই বলে দিবে। তো এইটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো একটা কার্ভ ফিটিং এর প্রবলেম, অথবা এটা তো দুইটা অ্যাক্সিস, এটা তো ইজিলি সলভ করা যাবে কম্পিউটারে। বাট কোশ্চেন হচ্ছে যখন তোমার ফিচারের পরিমাণ এখানে দুইটা, ফিচারের পরিমাণ ল্যাটিস ওরিয়েন্টেশন হইতে পারে। একটা মেটালের ল্যাটিস ওরিয়েন্টেশন যদি চেঞ্জ হয়, তাইলে ওটার ফেইলার মোডও চেঞ্জ হয়ে যাইতে পারে। অ্যালয়িং পার্সেন্টেজ চেঞ্জ হইতে পারে, মেটালে যদি তোমার অন্য অ্যালয় থাকে তখন হচ্ছে জিনিসটার ফেইলার মোড চেঞ্জ হইতে পারে। ভয়েড পার্সেন্টেজ, ডিসলোকেশন ডেনসিটি, এই সব কিছুর উপর কিন্তু আমাদের ফেইলার মোডটা ডিপেন্ড করতেছে, জিনিসটা ডাকটাইল হবে না ব্রিটেল হবে, সবকিছু ডিপেন্ড করতেছে, মানে এই দুইটা জিনিস ডিপেন্ড করতেছে এতগুলো প্যারামিটারের উপর। এন্ড তুমি এটাকে কার্ভ ফিটিং করতে পারবা না, অসম্ভব। মানে এই কার্ভ ফিটিং করা, দুইটা অ্যাক্সিসে কার্ভ ফিটিং করতেই তোমরা মোটামুটি বিশাল অ্যালগোরিদম লাগবে। এরকম চারটা, আরো হাজার হাজার যদি ফিচার থাকে, এন্ড রিয়েল লাইফ প্রবলেম গুলো কিন্তু এরকম হাজার হাজার ফিচার থাকে। তোমাদের থিসিসে তোমরা হয়তো বা দেখবা যে যারা হিট ট্রান্সফার নিয়ে কাজ করতেছো, রেনল্ডস নাম্বার, গ্রাশফ নাম্বার, প্রান্ডল নাম্বার, তারপরে হচ্ছে আরো কোনো একটা নাম্বার হয়তো বা টাইম, নন ডাইমেনশনাল টাইম, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে নাসাল নাম্বার। এত কিছুর উপর নাসাল নাম্বার যদি ডিপেন্ড করে, তুমি এটাকে ফিট করতে পারবা না, কারণ অ্যাক্সিস অনেকগুলা। তুমি একটা 2D পেজে তুমি এই কার্ভটা দেখাইতে পারবে না, ইভেন 3D তেও হবে না। আমি যদি 3D আর একটা অ্যাক্সিসও বসাই, তবুও ফিট করা সম্ভব না। এতগুলো ফিটিং প্যারামিটার যদি থাকে, এতগুলো যদি ফিচার থাকে, হাজার হাজার যদি ফিচার থাকে, তুমি ওই প্রবলেম গুলোকে সলভ করবা কিভাবে। সো হোয়াট ইফ আমাদের একটা অ্যালগোরিদম থাকলো, যে অ্যালগোরিদম দিয়ে হাজার হাজার ফিচারের প্রবলেম আমরা ইজিলি ফিট করতে পারি। এন্ড ওই প্রবলেম, ওই অ্যালগোরিদমটাই হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম, যেটাকে আমরা সহজে বলবো এমএল। সো মেশিন লার্নিং অ্যালগোরিদমের কাজ কি হবে, এই ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করা। মেশিন লার্নিং এর কাজ কি হবে, রিগ্রেশন প্রবলেম সলভ করা। এন্ড খেয়াল করো এইখানে আমি যে এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম সবগুলাই হচ্ছে রিগ্রেশন প্রবলেম। তো তোমাদের কি এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, মানে নরমাল কোশ্চেন করতে পারো, মানে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, অথবা এই তোমরা কোনো একটা এই পার্ট। হ্যাঁ বলো। লাইনের ব্যাপারটা একটু আরেকবার শর্টলি বললে ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেফিনেটলি। মানে হচ্ছে আমার যে স্ট্রেইন রেট আর টেম্পারেচারের উপর যে আমার ডাকটাইল আর ব্রিটেল ফেইলারটা ডিপেন্ড করতেছে, তো আমি এক্সপেরিমেন্ট করে হচ্ছে আমি এরকম কিছু পয়েন্ট পাইলাম। তো এরকম পয়েন্ট গুলো যখন আমি পাইলাম, এখন আমাকে কোশ্চেন করতে পারে, অথবা আমার এটা আমার এক্সপেরিমেন্টাল অথবা আমার রিসার্চের কাজে অথবা আমার ইন্ডাস্ট্রিয়াল কাজে আমাকে জানতে হইতে পারে যে একটা পার্টিকুলার টেম্পারেচার এন্ড একটা পার্টিকুলার স্ট্রেইন রেটে ফেইলারের মোডটা কিরকম হবে। তো একটা পার্টিকুলার টেম্পারেচারকে যদি আমি এইটা ধরি, আমি পার্টিকুলার স্ট্রেইন রেটকে যদি আমি এইটা ধরি,
তাইলে একটা এই টেম্পারেচার এন্ড এই স্ট্রেইন রেটে আমার ফেইলার মোডটা কিরকম হবে এটা আমাকে প্রেডিক্ট করতে হইতে পারে আমার কাজে। এখন এই প্রেডিকশনটা কিভাবে করব? সেই প্রেডিকশন করে হচ্ছে একটা লাইন ড্র করে। এটা 2D দেখে একটা লাইন এনাফ, 3D হইলো অথবা একটা একটা সারফেস হইতো। সো লাইন কিরকম কাজ করে, আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমের কাজ হবে হচ্ছে একটা লাইন ড্র করা। সে লাইনটা এরকম হইতে পারে, সে লাইনটা এরকম হইতে পারে, লাইনটা এরকম হইতে পারে। এখন এইখানে আমি অলরেডি দেখে বুঝতে পারতেছি এই লাইনটা হচ্ছে পারফেক্ট। তো এই লাইনটার কাজটা কি? এই লাইনটার কাজ হচ্ছে এই লাইনের এই সাইডের পয়েন্ট গুলাকে আমি বলতে পারি ডাকটাইল ফেইলার, আর এই লাইনের অপোজিট সাইডের পয়েন্ট গুলাকে আমি বলতে পারি ব্রিটেল ফেইলার। সো আমার যদি এই পয়েন্টটা থাকে, একটা পার্টিকুলার পয়েন্ট স্ট্রেইনের আর টেম্পারেচারে, এই পয়েন্টটাকে মেশিন লার্নিং অ্যালগোরিদম কি বলবে? বলবে হচ্ছে ব্রিটেল ফেইলার। কারণ কেন ব্রিটেল ফেইলার বলবে? কারণ এই যে আমার যে ক্যারেক্টারিস্টিক্স লাইন আছে, এই লাইনের নিচের দিকে হচ্ছে এই পয়েন্টটা পড়ছে, আর নিচের দিকে যে কোনো পয়েন্টকে ব্রিটেল ফেইলার হিসেবে মেশিন লার্নিং অ্যালগোরিদম প্রেডিক্ট করবে, আর অপোজিট সাইডের যে কোনো পয়েন্টকে হচ্ছে ডাকটাইল ফেইলার হিসেবে প্রেডিক্ট করবে। এখন তুমি বলতে পারো তাইলে এই লাইন বরাবর কি হবে? এই লাইন বরাবর ইউজুয়ালি আমরা যেটা বলি যে লাইনের উপর হচ্ছে 50-50, যে তোমার ডাকটাইলও হইতে পারে, ব্রিটেলও হইতে পারে। তো এইটা হচ্ছে আইডিয়াটা, যে মানে মেশিন লার্নিং আগের বার তোমরা যেমন দেখছো যে ডাটা পয়েন্ট থাকে ফিট করে, বাট এখানে কিন্তু ফিট করার কিছু নাই অ্যাকচুয়ালি, এটা তো স্ক্যাটার্ড ডাটা, এখানে ফিট করবে কি? তো এখানে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং অ্যালগোরিদম যেটা করে, একটা লাইন ড্র করে দুইটা রিজনে ভাগ করে। একটা হচ্ছে ডাকটাইল রিজন, আমরা এই সাইডকে হয়তো বা বলতে পারি ডাকটাইল রিজন, আর এই সাইডকে বলতে পারি আমরা ব্রিটাল রিজন। বুঝতে পারছি। এটাই। আর পুরো পুরো ফিগারটাকে কি আমরা 3 ডাইমেনশনাল বলতে পারি? পুরা ফিগারটা 3 ডাইমেনশনাল না। হ্যাঁ, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারতেছি, যে স্ট্রেইন রেট আছে, টেম্পারেচার আছে, ডাকটাইল ব্রিটাল, এটা একটা প্যারামিটার, সো এটা 3 ডাইমেনশনাল কিনা 3 ডাইমেনশনাল বলার দরকার নেই। মানে 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 তুমি চাইলে বলতে পারো, তুমি চাইলে একটা অ্যাক্সিস দিতে পারো। এন্ড আমি জাস্ট একটু দেখাই, তোমার কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্ট বুঝাই। আগের খেয়াল করো, এই প্রবলেমটাতে দেখো, ফ্র্যাকচার প্রবলেমটা আগে যেটা আমরা দেখাইছিলাম, এই প্রবলেমে দেখো ডাকটাইল আর ব্রিটেলকে আমরা একটা অ্যাক্সিস হিসেবে প্রকাশ করছিলাম, এন্ড টেম্পারেচারটাকে আরেকটা অ্যাক্সিস হিসেবে প্রকাশ করছিলাম। রাইটেও এই প্রবলেমটা কিন্তু একটা 2D প্রবলেম, অথচ ফিচার কিন্তু একটাই, টেম্পারেচার। তো 2D প্রবলেম সলভ করার থেকে 1D প্রবলেম সলভ করা ডেফিনেটলি ইজিয়ার। তো আমরা এই জন্য যেটা করি, এই অ্যাক্সিসটাকে আমরা বাদ দিয়ে দিই, অ্যাক্সিসটা বাদ, আমরা যেটা করি আমরা হচ্ছে এটাকে এইভাবে প্রকাশ করি। এখন খেয়াল করো, এখন কিন্তু অ্যাক্সিস কিন্তু একটাই। আমি হচ্ছে এইখানে একটা অ্যাক্সিস দিছি, আমার এটা দেওয়া ঠিক হয় নাই, এই অ্যাক্সিসে কিন্তু কোনো কাজ নেই, আমার একটাই লাইন, একটাই ফিচার, এই ফিচারের উপর দুইটা ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট আছে, এন্ড এটা একটা 1 ডিমেনশনাল প্রবলেম। তো সিমিলারলি নেক্সট স্লাইডে যদি তুমি যাও, তুমি চাইলে এই প্রবলেমটাকে 3D প্রবলেম হিসেবে প্রকাশ করতে পারো, বাট শুধু শুধু 3D প্রবলেম হিসেবে প্রকাশ করার কোনো মানে হয় না, কারণ অলরেডি আমরা 2D তে এই জিনিসটাকে প্রকাশ করতে পারতেছি, আর রাইট নাও এটা একটা 2D প্রবলেম। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? মানে তোমরা কি পার্থক্যটা কি বুঝতে পারতেছো ক্লাসিফিকেশন আর রিগ্রেশন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই ডিস্টিংশনটা যদি না করতে পারো পারে তোমাদের থিসিসের রেজাল্ট গুলা ক্লাসিফিকেশন হবে না রিগ্রেশন হবে, তোমরা হয়তোবা দেখে এটা বুঝতে হইতে পারে। আর যদি তোমরা দেখে না বুঝো, প্রবলেম যেটা হবে, আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম তোমাদের একদম ফ্রম স্ক্র্যাচ কিন্তু লিখতে হয় না ইউজুয়ালি, এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবল থাকে। আমিও হচ্ছে তোমাদেরকে কিছু রিসোর্স দিব লাস্টের দিকে, মানে কিছু রেডিমেড কোড, যেগুলোকে তোমরা হালকা মডিফাই করে তোমরা তোমাদের থিসিস এটাকে ইউজ করতে পারবা। বাট তোমরা যদি প্রবলেম ডেফিনেশন না বুঝো, তোমরা যদি নাই বুঝো এটা ক্লাসিফিকেশনের প্রবলেম কিনা, তাহলে তোমরা তোমাদের থিসিসে ইমপ্লিমেন্ট করতে পারবা না, এন্ড এটা তো তাহলে তো আসলে এই ওয়ার্কশপ করে লাভ হবে না। এই জিনিসটা মানে, তো যদি কোনো কোশ্চেন থাকে রিগ্রেশন নিয়ে, কোনো কোশ্চেন যদি থাকে ক্লাসিফিকেশন নিয়ে, করতে পারো। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি বললেন যে হচ্ছে আমরা এখানে হচ্ছে আরেকটা অ্যাক্সিস যদি অ্যাড করি, মানে ধরেন ল্যাটিস ওরিয়েন্টেশন, হুম সেক্ষেত্রে আমরা একটা 3D ইমেজ পাইতেই পারি, হুম গ্রাফ।
কিন্তু সেক্ষেত্রে আমরা তার বেশি আর কোনো ফিচার অ্যাড করতে পারবো না, কারণ হায়ার ডাইমেনশনে চলে যাবে। সেক্ষেত্রে কি আমরা ফার্দার ফার্দার গ্রাফ মানে বুঝতে পারছি 2D গ্রাফ গুলো নিয়ে একসাথে কম্বাইন করব, সেটা কি ক্লাসিফিকেশন না রিগ্রেশন? আচ্ছা, চমৎকার কোশ্চেন। তো মানে যদি 3D হয়, মনে করো ল্যাটিস ওরিয়েন্টেশন অ্যাড করলাম, তখন যেটা হবে 3D মানে 3D ভলিউমটার মধ্যে বিভিন্ন পয়েন্ট পাবো আমি হয়তোবা। এটাই তো আই গেস 3D এর আইডিয়াটা এটাই, আই গেস তুমি এটাই মিন করতেছো। এরকম জাস্ট কিছু পয়েন্ট পাবো, এন্ড আমি হচ্ছে এই পয়েন্টটাকে হচ্ছে সারফেস একটা একটা পার্টিকুলার সারফেস দিয়ে আলাদা করলাম যে এই রিজনটা হচ্ছে ডাকটাইল, এই রিজনটা হচ্ছে ব্রিটাল। ফাইন, এটা নিয়ে সমস্যা নাই। এখন তোমার কোশ্চেন হচ্ছে যে আরেকটা অ্যাক্সিস তো ড্র করতে পারবো না, আমরা তো 3D ওয়ার্ল্ডে বসবাস করি। আমি তো চাইলেই আরেকটা ফোর্থ ডাইমেনশনাল অ্যাক্সিস আমি তো বসাই দিতে পারবো না। তো তখন এটা কি হবে? তখন যেটা হবে, তুমি হয়তো এটা ড্র করতে পারবা না, বাট মেশিন লার্নিং অ্যালগোরিদমে সুবিধা হচ্ছে ও মানে ওর তো আর ড্র করা লাগতেছে না, ও হাজারটা ফিচার নিয়ে কাজ করতে পারে, হাজারটা অ্যাক্সিস নিয়ে কাজ করতে পারে। এন ও হাজারটা অ্যাক্সিস নিয়ে কাজ করে, ও তোমাকে প্রেডিক্ট করতে পারবে যে ল্যাটিয়াস ওরিয়েন্টেশন যখন 110 মনে করো, অ্যালোয়িং পার্সেন্টেজ যখন 5%, ভয়েড পার্সেন্টেজ মনে করো 1%, ডিসলোকেশন ডেনসিটি মনে করো 3 × 10⁻³ এরকম যদি একটা, আর হচ্ছে স্ট্রেইন রেট হচ্ছে 10⁻, মনে করো -1, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। এই এই স্ট্রেইন রেট, এই ল্যাটিস ওরিয়েন্টেশন, এই অ্যালোয়িং পার্সেন্টেজ, এই টেম্পারেচার মানে এই পয়েন্টে হচ্ছে ম্যাটেরিয়ালটা ব্রিটেল ফেইলার হবে না ডাকটাইল ফেইলার হবে, এইটা প্রেডিক্ট করাটাই কিন্তু টার্গেট। খেয়াল করো, গ্রাফ আঁকাটা কিন্তু আমাদের টার্গেট না। তুমি হয়তো বা গ্রাফ আঁকতে পারো রিপ্রেজেন্টেশনের জন্য, 3D এর বেশি তুমি আঁকতে পারবে না ডেফিনেটলি। তখন হয়তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে যদি তুমি এরকম একটা 3D গ্রাফ আঁকো, তোমাকে বলে দিতে হবে যে এই অ্যালোয়িং পার্সেন্টেজ, এই ভয়েড পার্সেন্টেজ, এই ডিসলোকেশন ডেনসিটিতে হচ্ছে আমার 3D গ্রাফটা হচ্ছে এরকম। বাট আমাদের কিন্তু টার্গেট কিন্তু গ্রাফ আঁকা না, আমাদের টার্গেট হচ্ছে প্রেডিক্ট করা যে একটা পার্টিকুলার পয়েন্টে, একটা পার্টিকুলার টেম্পারেচার, একটা পার্টিকুলার অ্যালোয়িং পার্সেন্টেজে আউটপুটটা কি, জিনিসটা কি ব্রিটেল ফেইলার নাকি ডাকটাইল ফেইলার। এন্ড ওটার জন্য কিন্তু গ্রাফ আঁকার দরকার নেই, তোমার মেশিন লার্নিং অ্যালগরিদম তোমাকে একটা বিশাল কি বলবো একটা ডাটা সেট দিয়ে দিবে আউটপুটের, অথবা একটা যেটা বলা হয় সেটা হচ্ছে মানে কস্ট ফাংশনের একটা তোমাকে বিশাল একটা মানে ম্যাট্রিক্স দিয়ে দিবে। ওই ম্যাট্রিক্স দিয়ে তুমি যে কোনো পয়েন্টের ডাকটাইল ফেইলার না ব্রিটেল ফেইলার এটা বের করতে পারবা। সো হ্যাঁ, তুমি আরো বেশি যদি ফিচার বেড়ে যায়, তুমি এটাকে ডেফিনেটলি প্লট করতে পারবা না। তোমার তোমার আমাদের কাছে অ্যাভেলেবল ডাইমেনশন হচ্ছে 3টা, এর বেশি না। কিন্তু তাই বলে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো না এরকম কিন্তু কিছু না। তুমি হয়তো বা বলতেছো যে একটা 2D সারফেসে হচ্ছে একটা লাইন টানতেছি, একটা 3D সারফেসে হচ্ছে আমি একটা সারফেস এঁকে নিব, ওই সারফেসটা হচ্ছে ডাকটাইল আর ব্রিটেল রিজন আলাদা করবে। তাহলে একটা 4D সারফেস মানে 4D প্লেনে কি হবে, অথবা 5D প্লেনে কি হবে, 5D প্লেনে কি হবে ওটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জাস্ট টার্গেট হচ্ছে জিনিসটা ব্রিটেল না ডাকটাইল এটা বের করা। এন্ড এটা বের করতে পারলেই হচ্ছে আমার মেশিন লার্নিং অ্যালগরিদমের কাজ হয়ে গেল। তো তুমি রিপ্রেজেন্ট করতে পারবা না, বাট তুমি প্রেডিক্ট করতে পারবা। আই গেস এটা হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, ভাই এখানে জিনিসটা আনসুপারভাইজ লার্নিং হয়ে গেল না? এখানে তো জাস্ট আমরা জাস্ট মানে ডাটা সেট গুলো আলাদা করতেছি, এখানে কিন্তু আমরা তো আর ক্লাসিফাই করে দিচ্ছি না এটা ডাকটাইল, এটা ব্রিটল, এটা ডাটা সেট জাস্ট একটা লাইন টেনে বা সারফেস টেনে জাস্ট ক্লাস্টার করতেছি। তোমার কোশ্চেন ভালো কোশ্চেন, এন্ড এই কোশ্চেনটা হচ্ছে নেক্সট স্লাইডে আসতো। আইডিয়াটা হচ্ছে ধর কথা ঠিক, জিনিসটা আসলে ক্লাস্টার করতেছি, ভালো কথা। কিন্তু প্রবলেম হচ্ছে ক্লাস্টার করার পর কিন্তু তোমার মেশিন লার্নিং অ্যালগরিদম বলে দিবে যে এই সাইডটা হচ্ছে ডাকটাইল, এই যে এই ওয়ার্ডটা যে বলে দিবে। এই জন্যই হচ্ছে এটা আনসুপারভাইজড না, এটা হচ্ছে সুপারভাইজড। কারণ তোমার মেশিন লার্নিং অ্যালগরিদম জানে কোন পয়েন্ট গুলা ডাকটাইল, ও রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি জানে, কিন্তু কোন পয়েন্ট হচ্ছে ব্রিটেল। আমি নেক্সট স্লাইডে তোমার কোশ্চেনটা হয়তো আরো একটু ভালো মতো অ্যান্সার্ড হবে, যে কোন সাইড মানে কোনটা আনসুপারভাইজ লার্নিং নিয়ে আসবে। তো আনসুপারভাইজ লার্নিংটা কিন্তু তখন হইতো যদি সব পয়েন্ট হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল হইতো। মানে আমি জাস্ট এখন একটু বলে দিই আই গেস
তখন বললো হয়তো। মানে জিনিসটা হচ্ছে এরকম, হয়তোবা তোমার এরকম কিছু ডাটা পয়েন্ট আছে। এখন খেয়াল করো আমাদের নর্মাল হিউম্যান ব্রেন কি করতেছে। আমাদের নর্মাল হিউম্যান ব্রেন কিন্তু দেখেই বলে দিতে পারবে যে এটা একটা রিজন, এটা একটা রিজন। বাট এই রিজনটা কি এটা কি তুমি জানো? জানো না। এই রিজনটা কি এটা তুমি জানো না, জাস্ট তুমি জানো এরা আলাদা। বাট এটা আলাদা হয়ে কি এটা আমি জানি না। সুপারভাইজ লার্নিং এর মেইন কনসেপ্টটাই হচ্ছে তোমাকে বলে দিবে যে এই রিজনটা হচ্ছে ডাকটাইল, এই রিজনটা হচ্ছে ব্রিটেল। সো এই গ্রাফটা যেটা দেখতেছে, এই 2D প্লটটা যেটা দেখতেছে, এই প্লটটা কিন্তু আনসুপারভাইজ, তোমাকে অ্যাকচুয়ালি বলে দিচ্ছে না যে এই জায়গাটা কি, এই জায়গাটা কি। আর যখন বলে দিবে তখন সেটা সুপারভাইজড হয়ে যাবে। দিস ওয়ান ইজ এ ক্লাসিফিকেশন প্রবলেম, দিস ওয়ান ইজ অলসো এ ক্লাসিফিকেশন প্রবলেম। বাট প্রবলেমটা হচ্ছে এইটা হচ্ছে তোমাকে অ্যান্সার বলে দিছে, এখানে তোমাকে অ্যান্সার বলে দেয়নি। তো যদি ক্লিয়ার এখনো না হয়, নেক্সট স্লাইডে ডেফিনেটলি ক্লিয়ার হবে। আর যারা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং নিয়ে বুঝতেছো না, তোমরা নেক্সট স্লাইডে বুঝে যাবা। আরো কি কোনো কোশ্চেন আছে কিনা? রিগ্রেশন নিয়ে কোনো কোশ্চেন নেই? রিগ্রেশন নিয়ে তো কোশ্চেন থাকার কথা, মানে ওটা তার ডিফিকাল্ট। রিগ্রেশন কিভাবে সলভ করবে এই টাইপের কোনো কোশ্চেন যদি থাকে। আর কি কারো কোশ্চেন আছে? মানে সিলি কোশ্চেন হইলো করো, এটা মানে এটা তো সমস্যা নেই, মানে তোমাদের মার্ক কাটা হবে না। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি নেক্সট স্লাইডে গেলাম। তো আগে যে কোশ্চেনটা করলো ওই কোশ্চেনের হচ্ছে এটা হচ্ছে একটা মেইন আইডিয়াটা, যে সুপারভাইজ লার্নিং তো এতক্ষণ আমরা করলাম, দেখলাম সুপারভাইজ লার্নিং দুই ধরনের, রিগ্রেশন, ক্লাসিফিকেশন। রিগ্রেশন কি? রিগ্রেশনে আউটপুট হচ্ছে কন্টিনিউয়াস, আর আনসুপার ক্লাসিফিকেশন হচ্ছে আউটপুটটা হচ্ছে কন্টিনিউয়াস না, আউটপুটটা হচ্ছে ডিসক্রিট। আমি একটা জিনিস একটু তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা একটু মেনশন করে আমি আবার আসতেছি এখানে। ক্লাসিফিকেশন প্রবলেমে আমি এখানে দেখাইছি ডাকটাইল, ব্রিটেল। আবার আমি একটা উদাহরণ দিছিলাম 1 অথবা 0, ইয়েস অথবা নো। বাট মাথায় রাখবা সুপারভাইজ লার্ন মানে ক্লাসিফিকেশন প্রবলেম গুলা জাস্ট যে মানে সুপার ক্লাসিফিকেশন প্রবলেম হওয়ার শর্ত হচ্ছে জিনিসটা ডিসক্রিট হইতে হবে। আউটপুট আউটপুট দুইটা হইতে হবে তা না, আউটপুট তিনটা হইতে পারে, আউটপুট চারটা হইতে পারে। তো এমনও হইতে পারে ফেইলার হচ্ছে ডাকটাইল, ব্রিটেল, মিক্সড। মিক্সড ফেইলার কি? কিছুটা ডাকটাইল ফেইলার শো করবে, কিছুটা ব্রিটেল ফেইলার মোড শো করবে। তো তিনটাও হইতে পারে। ইভেন এরকম হইতে পারে আমার আউটপুট গুলা রেড, ব্লু, গ্রিন, যেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে ইমেজ প্রসেসিং নিয়ে মেশিন লার্নিং এর কাজ করবা তোমরা হয়তো এটা দেখবা যে ইমেজ প্রতিটা পয়েন্টকে হচ্ছে হয় রেড অথবা ব্লু নাইলে গ্রিন, এই তিন ভাগে ভাগ করে। সো এটাও কিন্তু হচ্ছে একটা ক্লাসিফিকেশন প্রবলেম, বাট এখানে আউটপুট দেখো তিনটা। সো ক্লাসিফিকেশন প্রবলেমে আউটপুট 1000টাও হইতে পারে, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে আউটপুটটা হইতে হবে ডিসক্রিট। আউটপুটটা এরকম হইতে পারে 1 থেকে 1000 এর মধ্যে সকল ইন্টেজার, এটাও কিন্তু ডিসক্রিট। 1 হইতে পারে, 2 হইতে পারে, 1.5 হইতে পারে না, যেটা হচ্ছে রিগ্রেশন প্রবলেমে হবে। সো ডিসক্রিট হবে নাম্বার অফ আউটপুট যত ইচ্ছা হইতে পারে, ওটাও ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে, তো এটা বলার ছিল। আচ্ছা নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডে দেখো সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং। আগে যে কোশ্চেনটা ছিল যে আমরা যখন সুপারভাইজ লার্নিং করছিলাম আমাকে বলে দিছিল যে এই পয়েন্টটা হচ্ছে হয়তোবা ডাকটাইল, এই পয়েন্ট গুলো হচ্ছে ব্রিটেল, এই পয়েন্ট গুলো হয়তোবা নো, এই পয়েন্ট গুলো হচ্ছে ইয়েস, এই পয়েন্ট গুলো হয়তোবা 1, এই পয়েন্ট গুলো হয়তোবা 0, মানে কিছু একটা আউটপুট। তো এখানে খেয়াল করো আলাদা করে আমাকে বলে দিছে যে আউটপুটটা কি। এটাকে আমি বলবো সুপারভাইজ লার্নিং। যখন আমি এইখানে একটা লাইন টেনে নিব, এই লাইন টানার যে অ্যালগরিদম আমি ইউজ করবো ওটা হচ্ছে সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম ক্লাসিফিকেশন। বাট আনসুপারভাইজড এর ক্ষেত্রে খেয়াল করো আনসুপারভাইজড অ্যাকচুয়ালি কিছু বলা নেই, জাস্ট ডাটা। এন্ড এখন কম্পিউটারকে কি করতে হবে এটাও অ্যাকচুয়ালি কিন্তু ওকে বলা হয় না। তো মেশিন লার্নিং অ্যালগরিদম যখন আনসুপারভাইজড হয় তখন মেশিন লার্নিং অ্যালগরিদম কি করে? মেশিন লার্নিং অ্যালগরিদম এরকম কিছু এরিয়াতে ভাগ করে ফেলে সিস্টেমটাকে। ইভেন অনেক সময় এরকমও ভাগ করে যেখানে কিছু নাই। তো আমরা যেটা করি আমরা এটাকে বাদ দিয়ে দিই। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু আলাদা করে ভাগ করতে পারতেছি, বাট প্রবলেম যেটা হচ্ছে ভাগ করার পর কি,
আমি ডেফিনেটলি একটা জিনিস বলতে পারি আমার নর্মাল কমন সেন্স থেকে, অথবা মেশিন লার্নিং অ্যালগরিদমের তো আই গেস কমন সেন্স নাই, বাট ওইভাবেও ট্রেন হইতে পারে যে এইখানকার পয়েন্ট গুলা আর এইখানকার পয়েন্ট গুলা ডেফিনেটলি সেম না, এরা আলাদা। বাট এই পয়েন্ট গুলা কি মিন করতেছে, এই পয়েন্ট গুলা কি মিন করতেছে এটা আমি জানি না, বাট এরা যে আলাদা এটা আমি জানি। এরা যে আলাদা এই জিনিসটাই আনসুপারভাইজড লার্নিং এ তোমাকে বলে দিবে। তো আনসুপারভাইজড লার্নিং কি করে? আনসুপারভাইজড লার্নিং কিন্তু আউটপুট বলে দেয় না। আগের বার কি ছিল, আগের বার তোমাকে এরকম একটা লাইন টেনে বলছিল যে এই সাইডে হচ্ছে ডাকটাইল অথবা এই সাইডে হচ্ছে ব্রিটেল, তোমাকে একটা আউটপুট বলে দিছিল। বাট সরি, সুপারভাইজড লার্নিং। বাট আনসুপারভাইজড লার্নিং কিন্তু আউটপুট বলে না। আনসুপারভাইজড লার্নিং যেটা বলে সেটা হচ্ছে জাস্ট ক্লাস্টারে ভাগ করে শেষ, এর বেশিও কোনো কিছু তোমাকে ইনফরমেশন দিতে পারবে না। বাট তারপরে তুমি অ্যাকচুয়ালি এটাকে ডিস্টিং করতে পারবা। এখন তুমি বলতে পারো ভাই ইঞ্জিনিয়ারিং প্রবলেম, আমরা তো ইঞ্জিনিয়ার, আমাদের কেন এটা লাগবে? ইঞ্জিনিয়ারদের কেন এটা লাগবে এটা হচ্ছে নেক্সট স্লাইডে একটা এক্সাম্পল আমি দেখাবো। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল। তো তোমরা যারা 2D ম্যাটেরিয়ালের নাম শুনছো, গ্রাফিন, তারপর হচ্ছে স্ট্যানিন, তারপর হচ্ছে বোরোফিন, এরকম অনেক 2D ম্যাটেরিয়াল আছে। তো 2D ম্যাটেরিয়ালের হচ্ছে যারা মলিকুলার ডাইনামিক সিমুলেশন করে তারা হচ্ছে 2D ম্যাটেরিয়ালে এরকম একটা স্ট্রেসের আউটপুট পায়। আমার লেজেন্ড অ্যাকচুয়ালি দেয়া দরকার ছিল, আমি দেই নাই, জাস্ট সেটা একটা ভুল হয়ে গেছে। এইখানে হচ্ছে গ্রিন হচ্ছে লো স্ট্রেস রিজন, আর রেড হচ্ছে হাই স্ট্রেস রিজন, ঠিক আছে? একটা গ্রাফিনকে যখন যতদূর আমার মনে পড়ে এই দুইটা সাইড দিয়ে টান দেওয়া হয়েছিল একটা গ্রাফিন শীটকে। একটা গ্রাফিন শীটকে যখন তুমি এই দিক দিয়ে টান দিবা তখন কি হবে? এক এক জায়গায় স্ট্রেস এক এক রকম হবে। তো কোনো জায়গায় দেখো স্ট্রেস অনেক বেশি, প্রচুর বেশি স্ট্রেস, কোনো জায়গায় স্ট্রেস অনেক কম। তো এখন আমাকে কেউ যদি কোশ্চেন করে যে তোমরা মানে এই এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে ক্লাসিফাই করো, মানে আলাদা করো, মানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটাকে তুমি হচ্ছে একটা যদি আনসুপারভাইজ ক্লাসিফিকেশন প্রবলেমে যদি তুমি অ্যালগরিদমে যদি এটাকে পুশ করো এই ডাটাটাকে, তাহলে দেখবো ও কি করবে, ও ছোট ছোট ক্লাস্টারে ভাগ করবে পুরো সিস্টেমটাকে। একটা ক্লাস্টার হবে এটা, একটা ক্লাস্টার হবে এটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস্টার, এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস্টার, আর একটা ক্লাস্টার হবে এইটা, এইটা। এরকম অনেকগুলো ক্লাস্টারে ভাগ করবে, এটা হইতে পারে একটা ক্লাস্টার। তো খেয়াল করো ও খালি ক্লাস্টারে ভাগ করছে, এর বেশি কিন্তু কিছু বলে নাই, এন্ড এর বেশি কিন্তু আমাদের বলার দরকারও নাই। তুমি জাস্ট জেনে রাখো যে এই রিজনের স্ট্রেস ডিস্ট্রিবিউশন আর এই রিজনের স্ট্রেস ডিস্ট্রিবিউশন কমপ্লিটলি আলাদা। এই ডিফারেন্সের কারণে যেটা হবে, ম্যাটেরিয়াল ফেইলারটা এক একভাবে ইনিশিয়েট করবে। তোমার এখানে জানা দরকার নেই কোনটা বেশি কোনটা কম। ইউজুয়ালি ফেইলার মোডটা যেরকম ভাবে হয়, ফেইলারটা এটা সব ক্ষেত্রে না, আমি গ্রাফিনেরটা বলতেছি, যে এইখানে হচ্ছে হাই, মানে এইখানে যদি একটা হাই ফেইলার মানে স্ট্রেস থাকে এন্ড পাশে যদি লো থাকে, যেটা হয় এই ইমব্যালেন্সের কারণে এইভাবে ক্র্যাক প্রপাগেশন করতে পারে। সো এটার ফেইলারটা অ্যাকচুয়ালি দেখতে এরকম ভাবে হবে, আমি যতদূর মনে পড়ে আমার এইভাবে হবে জিনিসটা। সো একটা ক্লাসিফিকেশন প্রবলেমের এইটা হচ্ছে আমার ইন্টারেস্টিং জিনিস, যে আনসুপারভাইজ, হ্যাঁ এখানে তুমি চাইলে জিনিসটাকে সুপারভাইজ করতে পারো, বাট তোমাকে যদি কেউ একটা ইমেজ দিয়ে দেয়, দিয়ে যদি বলে এটাকে মেশিন লার্নিং এর মাধ্যমে ট্রেন করো, তো ট্রেন করতে হলে কি করতে হবে, ওরা দেবে এরকম ছোট ছোট রিজনে ভাগ করবে, ভাগ করে তুমি জেনে যাবা যে এই লাইন বরাবর হচ্ছে ফেইলারটা হবে। সো আমাদের ইঞ্জিনিয়ারিং প্রবলেমও কিন্তু এটা লাগে, কারণ তুমি চাইলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রবলেমে মেশিন লার্নিং ইউজ করতে পারো। এন্ড এই প্রতিটা অ্যালগরিদমে ক্লাসিফিকেশন নিয়ে আমরা অত বেশি আলোচনা করব না নেক্সট এই ওয়ার্কশপে, আমরা মেইনলি রিগ্রেশন নিয়ে থাকবো। তো এইটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাইলে আমি জাস্ট পুরো স্লাইডটা একটু রিক্যাপ করি, তারপর আমি নেক্সট পার্টে যাব। তো আমরা মেইনলি যেটা দেখলাম সেটা হচ্ছে মেশিন লার্নিং কেন আমাদের দরকার,
আমরা দেখলাম যে মেশিন লার্নিং কি। মেশিন লার্নিং এর তিনটা পার্ট থাকে, টাস্ক, এক্সপেরিয়েন্স, পারফরম্যান্স। এই তিনটা জিনিস হচ্ছে আমার অ্যালগরিদমের মধ্যে মানে অ্যালগরিদমে ইমপ্লিমেন্ট করতে হয় ম্যাথমেটিক্যালি, এন্ড তারপরে জিনিসটা লার্ন করে। একটা এক্সাম্পল দেখছিলাম ইমেইলের স্প্যামের। আর মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন দেখছিলাম কয় ভাগে ভাগ করা হয়। সুপারভাইজড লার্নিং, রিগ্রেশন প্রবলেম, সুপারভাইজড লার্নিং, ক্লাসিফিকেশন প্রবলেম, আনসুপারভাইজড প্রবলেম। মোস্টলি আনসুপারভাইজড প্রবলেম হচ্ছে ক্লাসিফিকেশন হয়। রিগ্রেশন আনসুপারভাইজড প্রবলেম আমি পার্সোনালি দেখি না, আমি এটা জানিও না এটা আছে কিনা। ফাইনালি হচ্ছে আমাদের একটু জানা লাগবে যে মেশিন লার্নিং এর মানে আমাদের ফিলোসফিটা কি হবে ইঞ্জিনিয়ারদের। এটা নিয়ে হচ্ছে একটু কথা বলবো, এটা একটু ইম্পর্টেন্ট। এটা তোমাদের হয়তো তোমরা নতুন কিছু শিখবা না, বাট এই আইডিয়াটা একটু বোঝার ট্রাই করো যে মেশিন লার্নিং বানাইছে হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্টরা। এন্ড ওরা যখন বানাইছে ওই অ্যালগোরিদম গুলো ওরা ডেভেলপ করছে। আমরা কিন্তু কোনো অ্যালগোরিদম ডেভেলপ করব না। আমরা এমন না যে আমরা নতুন মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করব, ডেফিনেটলি না। আমরা যেটা করব, কম্পিউটার সায়েন্টিস্টরা যে মেশিন লার্নিং অ্যালগোরিদম বানাইছে ওটাকে জাস্ট আমরা ইউজ করব, ঠিক আছে? জিনিসটা এরকম যে তোমরা হয়তোবা ফার্স্ট 2 ইয়ারে অনেক ম্যাথ কোর্স করছো, তোমরা কিন্তু ম্যাথমেটিশিয়ান না, বাট তোমাদের ম্যাথ কোর্স করানো হয়েছে যাতে তোমরা ওটাকে ইউজ করতে পারো। সিমিলারলি মেশিন লার্নিং তোমরা শিখবা, অ্যালগোরিদম কয়েকটা অ্যালগোরিদম জানবা, কয়েকটা কিছু কিছু অ্যালগোরিদম হয়তো কোড করতে পারবা, কিন্তু এর মানে এই না যে তোমরা অ্যালগোরিদম ডেভেলপার হবা না, আনলেস তোমাদের মানে ইচ্ছা থাকে, ওটা আলাদা ব্যাপার। বাট তোমরা থিসিসের কাজে কখনোই তোমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম ডেভেলপ করবা না। তোমাদের টার্গেট হবে হচ্ছে ওটাকে ইমপ্লিমেন্ট করা। তো মেশিন লার্নিং অ্যালগোরিদম যারা কম্পিউটার সায়েন্টিস্ট আছে ওরা হচ্ছে ভয়েস রেকগনিশন, ওরা হচ্ছে এইখানে যেটা দেখতেছো যে কোনটা ক্যাট কোনটা মানুষ এটা আলাদা করতে পারবে, এই ধরনের কাজ করে যারা কম্পিউটার সায়েন্টিস্ট থাকে। এন্ড এরা এই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ, ডেফিনেটলি। বাট আমরা এটা করব না, আমরা এটাতে ইন্টারেস্টেড না, এটা বাদ। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এক্সপেরিমেন্টাল কাজে, আমাদের নিউমেরিক্যাল কাজে আমরা হিউজ পরিমাণ ডাটা পাই, এন্ড আমরা ওই ডাটাটাকে মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে দিব, এন্ড আমরা একটা অ্যাকুরেট প্রেডিকশন পাবো। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া তাইলে আমাদের আর একটা কম্পিউটার সায়েন্টিস্টদের মধ্যে পার্থক্যটা কি? আমরা কি মানে যদি মেশিন লার্নিং এর মধ্যে ডাটা পাঠানো যায় তাইলে এন অ্যাকুরেট প্রেডিকশন করা যায়, তাহলে তো ওরাই করতে পারে, ওদের কাছে তো বেটার অ্যালগোরিদম আছে। তো আমরা কেন এটা করব, মানে আমরা কেন এটা শিখবো, আমাদের শিখে লাভ কি? এন্ড আমরা শিখে কি আমরা আদৌ কিছু এক্সট্রা কিছু করতে পারবো কিনা? ফার্স্ট অফ অল ডাটা জেনারেশনরা কম্পিউটেশনাল মেজার করতে পারবে না, কম্পিউটার মেজাররা। তুমি এক্সপেরিমেন্ট করতে পারবা, তুমি নিউমেরিক্যাল সিমুলেশন দিতে পারবা, এই জিনিসটা খালি আমরাই পারবো, যেটা তোমরা থিসিসে করবা। তোমাদের থিসিসে হচ্ছে এই জিনিসটা থাকবে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে ইন্টারপ্রিটেশন। একজন কম্পিউটার মেজর দেখলো নাসেল নাম্বার অনেক বেশি, ও কিন্তু এর বেশি আর কিছু জানবে না, এর বেশি মানেটা কি। তুমি জানবা যে নাসেল নাম্বার বেশি মানে হচ্ছে হিট ট্রান্সফার বেশি হচ্ছে। একজন কম্পিউটার মেজর কিন্তু ডাকটাইল ফেইলার, ও বললো যে হ্যাঁ ডাকটাইল ফেইলার হচ্ছে, বাট ডাকটাইল ফেইলারের ইমপ্লিকেশন কি? ডাকটাইল ফেইলার কি আদৌ তুমি চাচ্ছ কিনা, এন্ড ফেইলারটা কি রকম ভাবে হবে, এই জিনিসটা কিন্তু মানে আমরা ইঞ্জিনিয়ার, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু এটাকে ইন্টারপ্রেট করতে পারবো। আমাদের ইঞ্জিনিয়ারদের মানে মেশিন লার্নিং অ্যালগোরিদমের অ্যাকুরেট প্রেডিকশন এটা সিএস দের কাজ, কিন্তু আমাদের কাজ হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, আমরা ডাটা জেনারেশন এন্ড ইন্টারপ্রিটেশন এই দুইটা জিনিস আমরা করব। এন্ড এক্স্যাক্টলি এই জিনিসটা তোমরা তোমাদের থিসিসে করার ট্রাই করবা। মানে আমি আশা করি তোমরা যারা যে কয়টা গ্রুপ আছে তোমরা মেশিন লার্নিং ইউজ করবা তোমাদের থিসিসে, এন্ড আমরা দেখাবো তোমাদেরকে কিভাবে খুব ইজিলি ইউজ করা যায়, খুব একটা কঠিন কিছু না। মানে তোমাদের কাছে হয়তো মনে হতে পারে অনেক ফ্যান্সি জিনিস, বা জিনিসটা খুবই খুবই ইজি জিনিস। তো হিউজ এক্সপেরিমেন্টাল নিউমেরিক্যাল ডাটা জেনারেশন আর হচ্ছে ইন্টারপ্রিটেশন, এইটা হচ্ছে আমাদের ফিলোসফি, আমাদের ইঞ্জিনিয়ারদের ফিলোসফি। তো তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন অথবা মানে যে কোনো ধরনের কোয়েরি থাকলে বলতে পারো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি